আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কি করবেন ট্রাম্প? ইরান সীমান্তের কাছে মার্কিন নজরদারি বিমানের তৎপরতা। ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। সর্বশেষ থাকছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কি করবেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। তবে কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একথা জানান। বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আলোচনায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে একটি সমঝোতা হলে সেটি যুক্তরাষ্ট্রের পছন্দ হবে। একই সঙ্গে সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তিতে রাজি না হয় তাহলে ফলাফল কি হবে তা দেখা যাবে। তিনি 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথাও স্মরণ করিয়ে দেন, যা আগের আলোচনা ভেঙে যাওয়ার পর হয়েছিল। গত 6 ফেব্রুয়ারি ওমানের মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ট্রাম্প সেই আলোচনা খুব ভালো হয়েছে বলে মন্তব্য করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আলোচনায় মূলত পারমাণবিক ইস্যুই গুরুত্ব পেয়েছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, আলোচনায় ইসরায়েলের চাপ প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। ওয়াশিংটনে নেতানিয়াহু, মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন বন্ধ করার মতো বিস্তৃত পদক্ষেপ চাইছে। তবে তেহরান এসব দাবি বারবার প্রত্যাখ্যান করে আসছে। ফলে দুই দেশের মধ্যে আলোচনা চললেও উত্তেজনা পুরোপুরি কাটেনি বলে বিশ্লেষকদের ধারণা। ইরান সীমান্তের কাছে মার্কিন নজরদারি বিমানের তৎপরতা। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর ইরানের আকাশসীমার কাছে দুটি মার্কিন সামরিক বিমান মিশন পরিচালনা করেছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম নোভোস্টি এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একটি P-8A পসেইডন নজরদারি বিমান বাহরাইন থেকে উড্ডয়ন করে হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যায়। সাম্প্রতিক দিনগুলিতে এটি ছিল ওই অঞ্চলে এ ধরনের দ্বিতীয় মিশন। একই সময়ে নর্থস্ট্রপ গ্রুম্যান নির্মিত একটি MQ-4C ট্রাইটন নজরদারি ড্রোন আবুধাবি থেকে উড্ডয়ন করে ওমান উপসাগরের ওপর দিয়ে উড়ে যায়। ফ্লাইট পথের তথ্য অনুযায়ী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর পসেইডন বিমানটি চক্কর দেয়, আর ড্রোনটি ইরান সীমান্তের কাছে নজরদারি উড্ডয়ন পরিচালনা করে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। গেল জানুয়ারির শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার উপকূলে আগে যে নৌ উপস্থিতি ছিল তার চেয়ে শক্তিশালী নৌ উপস্থিতি ইরানের কাছে মোতায়েন করা হবে। সবশেষ এসব উড্ডয়ন নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র মিডল ইস্ট মনিটর। ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে তেহরানে একাধিক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। তেহরানের বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে সৌমার, নূর ও কাদির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাজ কাসেম, ইমাদ ও জুলফাঘার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়। বুধবার ১১ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি আগে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1, 2 ও 3 অভিযানে এবং কাতারের আল উডেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হয়েছিল।
এদিকে তেহরানে দেশটির ইসলামী বিপ্লব ও ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমাদের জাতিকে লক্ষ্য করে যেসব ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। তিনি আরও বলেন, ইরানি জনগণের শক্তি ও ঐক্য আমাদের শত্রুর মনে উদ্বেগ তৈরি করেছে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পারমাণবিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চাইছে না এবং যে কোনো ধরনের যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে অবিশ্বাসের উঁচু দেয়াল তৈরি করেছে তা আলোচনাকে ফলাফলে পৌঁছাতে দিচ্ছে না। তিনি আরও বলেন, একই সময়ে আমরা পূর্ণ দৃঢ়তা নিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সংলাপে যুক্ত আছি। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও মুদ্রার দরপতন ঘিরে যে আন্দোলন শুরু হয়েছিল পরে তা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে বিস্তৃত হয়। তিনি সরকারের সীমাবদ্ধতার জন্য ক্ষমা চান এবং বলেন, সমস্যাগুলো সমাধানে সম্ভব সব রকমের চেষ্টা করা হচ্ছে। আমরা জনগণের কথা শুনতে প্রস্তুত। আমরা জনগণের সেবক। আমরা জনগণের সঙ্গে সংঘাতে যেতে চাই না। তিনি দাবি করেন, ইরানের শত্রুরা বাজে প্রচারণা চালিয়ে অস্থিরতা উস্কে দিয়েছে। তিনি এসব বিক্ষোভকে দাঙ্গা বলে উল্লেখ করে বলেন, আমাদের শত্রুরা সমাজে গভীর ক্ষত তৈরি করতে এবং বিভাজন বাড়াতে যে চেষ্টা করছে, আমাদের সেই ক্ষত সারিয়ে তুলতে হবে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভিও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আয়োজিত এসব সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ওই বিপ্লবের মধ্য দিয়ে ৬ দশকের পাহলবী রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির প্রতি শ্রদ্ধা জানান। তার নেতৃত্বেই ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি পাহলবী শাসনের পতন ঘটে। ইমাম খোমেনি বহু বছর ইরাক ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে ঐতিহাসিক এই বিপ্লবে নেতৃত্ব দেন। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক তর্কের জেরে টেক্সাসে নিজের বাবার হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন লুসি হ্যারিসন নামে এক ব্রিটিশ তরুণী। নাম্বার 2, সম্প্রতি ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে শুরু হওয়া এক ইনকোয়েস্ট তদন্ত শুনানি থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নাম্বার 3, নিহত লুসি হ্যারিসন চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। গত বছরের ১০ জানুয়ারি টেক্সাসের ডালাসের কাছে প্রসপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। নাম্বার 4, শুনানিতে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সঙ্গে লুসির ব্যাপক তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন, ট্রাম্পের দ্বারা লাঞ্ছিত কোনো নারীর জায়গায় যদি লুসি নিজে থাকতেন তবে তার বাবা কেমন বোধ করতেন। জবাবে ক্রিস হ্যারিসন তাচ্ছিল্য করে বলেন, তার আরও 2 মেয়ে আছে, তাই এতে তিনি খুব একটা বিচলিত হবেন না। বাবার এমন মন্তব্যে লুসি অত্যন্ত ব্যথিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। নাম্বার 5, তদন্তে জানা যায় ওই দিনই বিকালে লুসি এবং তার প্রেমিকের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। রওনা হওয়ার ঠিক আধ ঘন্টা আগে ক্রিস হ্যারিসন তার মেয়েকে হাত ধরে বেডরুমে নিয়ে যান তার নতুন কেনা গ্লক N9mm সেমি অটোমেটিক হ্যান্ডগানটি দেখানোর জন্য। এর মাত্র 15 সেকেন্ডের মাথায় একটি বিকট গুলির শব্দ শোনা যায়। লুসির প্রেমিক ঘরে ঢুকে দেখেন লুসি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং ক্রিস পাগলের মতো চিৎকার করছেন। নাম্বার 6, আদালত জানতে পেরেছে ক্রিস হ্যারিসন আগে থেকেই মদ্যপানের সমস্যায় ভুগে রিহ্যাবে ছিলেন। দুর্ঘটনার দিন তিনি আবেগপ্রবণ হয়ে আবারও প্রায় 500 মিলিলিটার মদ পান করেন। নাম্বার 7, পুলিশ অফিসার লুসিয়ানা এস্কেলেরা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্রিসের নিঃশ্বাসে অ্যালকোহলের তীব্র গন্ধ পাওয়া গিয়েছিল। সিসিটিভি ফুটেজেও তাকে ঘটনার কিছুক্ষণ আগে মদ কিনতে দেখা গেছে। নাম্বার 8, টেক্সাসের গ্র্যান্ড জুরি ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনেনি, যা নিয়ে লুসির পরিবারে অসন্তোষ রয়েছে। নাম্বার 9, তবে ক্রিস হ্যারিসন এক বিবৃতিতে জানিয়েছেন এই ভুলের বোঝা তিনি সারা জীবন বয়ে বেড়াবেন। অন্যদিকে লুসির মা জেন কোটস তার মেয়েকে একজন প্রাণবন্ত ও সংবেদনশীল মানুষ হিসাবে বর্ণনা করে বলেন, লুসি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভালোবাসত। উৎস বিবিসি। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর
অন্তর্বর্তী সরকারের ১৮ মাস পার করে ভোট দিচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত এই নির্বাচনের দিকে শুধু দেশের মানুষই নয়, বিশ্ব গণমাধ্যমেরও গভীর নজর রয়েছে। ভোটের দিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লাইভ আপডেট ও বিশ্লেষণ প্রকাশ করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া জেন জি নেতৃত্বাধীন আন্দোলনের পর এটি বাংলাদেশের প্রথম নির্বাচন। তাদের প্রতিবেদনে গণভোট নিয়ে ভোটারদের বিভ্রান্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্মিত ভিডিওর ছড়াছড়ি এবং তরুণ ভোটারদের বড় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়ায় মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, তেমনি সতর্কতাও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইনের কথা উল্লেখ করে জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রত্যাশা ভোটারদের বড় আশা হিসাবে সামনে এসেছে। আন্দোলনের পর পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের চ্যালেঞ্জেও প্রতিবেদনে উঠে এসেছে। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বিএনপি নেতা তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে। ক্ষমতায় এড়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা, তরুণদের আগ্রহ এবং গণভোটের বিষয়টি তাদের প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। নিউ ইয়র্ক টাইমস তরুণদের নেতৃত্ব ও গণ আন্দোলনের পর নতুন প্রত্যাশার বিষয়টি তুলে ধরেছে। ভারতীয় গণমাধ্যমগুলো নির্বাচনী সহিংসতার খবর প্রকাশ করেছে। পাকিস্তানি গণমাধ্যম ডন এবং কাতার ভিত্তিক আল জাজিরা ভোটকে ঘিরে গুজব, অপপ্রচার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সব মিলিয়ে বাংলাদেশের এই নির্বাচনকে আন্তর্জাতিক গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছে, যেখানে ভোটারদের বড় প্রত্যাশা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি।